মিনিটে এসেছে মৃতদেহ, যাদের অধিকাংশের মাথায় ছিল গুলি বিচ্ছিন্ন ছিল আর পা। হাসপাতালের অসাধু সিন্ডিকেটের কাছে গুলিবিদ্ধ মানুষগুলো কতটা অসহায় ছিল সেই ঘটনাও বলছেন তিনি। ইমার্জেন্সি রেস্কিউ টিম বাংলাদেশের যে কোনো ক্রাইসিস মুহূর্তে আমরা এখানে কাজ করি। ইমার্জেন্সি রেস্কিউ টিমের সদস্য বিশিষ্ট বাংলাদেশের নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মারুফ শাহরিয়ার, ওনার নির্দেশনা অনুযায়ী আমার মনে আছে অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ নামাতে গিয়ে তার মাথা যখন আমি হাত দেই, আমার হাত তার মাথার ভিতরে ঢুকে গেছিল। তাকে এভাবে মারা হয়েছিল, তার ছুরিটা ফেটে গেছিল, আমার হাত মাথার ভিতরে ঢুকে গেছিল এবং ওইভাবেই ধরে আমাকে টেনে বের করতে হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে। দুঃখজনক ব্যাপার হচ্ছে এই লাশটা যখন আমি ডক্টরের কাছে নিয়ে যাব, তারা শুধু আমি শুনতে পাচ্ছি পাশ থেকে বলতেছে যে আপনি ব্লিডিং বন্ধ করে দেন, আর কোনো ট্রিটমেন্ট এখানে হবে না। তখন আরেকটা সিন্ডিকেট ঢাকা মেডিকেলে শুরু হয়ে গেছিল। সেই সিন্ডিকেটটা হচ্ছে ঔষধের একটা সিন্ডিকেট। আপনারা জানেন ইমার্জেন্সি মুহূর্তে যখন পেশেন্টের প্রচন্ড ব্যথা হয়, এটা মেডিকেলে একটা ইঞ্জেকশন ব্যবহার করে ফ্যান্টা নামে। এই ফ্যান্টা ইঞ্জেকশনটা 40 টাকার একটা ইঞ্জেকশন, আমরা 300 টাকা দিয়ে ক্রয় করে আমরা সেই আহত পেশেন্টদেরকে আমরা সহযোগিতা করেছিলাম। এটা দুঃখের বিষয় বাংলাদেশের জন্য। রাত্রেবেলা আমরা পুরো মর্গে এত লাশ দেখি, সকালবেলা লাশ নাই। রাত্রেবেলা মর্গে বলতেছে লাশ নেই রাখার জন্য, আপনারা ওয়ার্ডার এখানে রাখেন। সকালবেলা একটা লাশও মর্গেতে নেই, লাশগুলো কোথায় গেছে? একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন একেএম শহীদুল ইসলাম। 5 আগস্ট স্বৈরাচারের গুলিতে শহীদ হয়েছেন, বলছেন স্ত্রী লতিফা ইসলাম। 5 তারিখে বিকাল 3:30-4টার দিকে হবে। শূন্য করে দৌড়ে গেছি 1 নম্বর গেটে, ওই পাইনি, নিয়ে গেছে হাসপাতালে। সাবাদা হাসপাতালে যাওয়ার পরে তো মৃতই ঘোষণা করে। একটা পেটে রাখছে, একটা বাইরে গেছে, আর একটা উড়াতে লাগছিল। ওইটা হাসপাতাল। স্বৈরাচার সরকার পতনের 3 মাস পার হলেও এখনো তিনি বিশ্বাস করছেন না বাবা আর নেই। এখন শুধু অপেক্ষা বাবা হত্যার বিচার পাওয়ার। আমি বাসা থেকে বের হয়েছিলাম মোটামুটি 2টার একটা সময় আর কি। তো আমাদের ছিল আমরা গণভবন যাব, আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। তো সেই ক্ষেত্রে আব্বুর সাথে কথাবার্তা বলেই বের হয়েছি। আমরা বের হয়ে আমি মোটামুটি বউবাজার, আমাদের ধলপুর বউবাজার পর্যন্ত ছিলাম। আমাদের কয়েকটা ফ্রেন্ড আসার কথা, একসাথে যাবো আর কি গণভবন, এরকম চিন্তা ছিল। তো আমি যখন বউবাজার দাঁড়াইছিলাম আমার ফ্রেন্ডের জন্য, ও আসলো, আমরা একসাথে বের হয়েছি। আমরা বউবাজারের মুখে মনে হয় গেছি আর কি, গলির মুখে। তো তখন আর কি আমার ফোন আসছে, মানে প্রথমে আব্বুর ফোন থেকে যারা হসপিটাল নিয়ে গেছিল আব্বুকে, তারা ফার্স্ট কল করছিল আমার মানে ফুফাতো বোনকে। হয়তো বা কলেজটা ফার্স্টে ছিল, এই জন্য আর কি আপুকে ফোন করছে। তো আপুর ছোট ভাই আর কি, আমার ফুফাতো ভাই, উনি ফোন করে আমাকে জানাইছে যে তো আব্বুর গুলি লাগছে, তাড়াতাড়ি হসপিটালে যা। তো আব্বুর সাথে এমন হবে এটা পুরো আনএক্সপেক্টেড ছিল এক। আর দ্বিতীয়ত আমি ভাবছিলাম হয়তোবা খুব সিরিয়াস কিছু না, হয়তোবা ট্রিটমেন্ট করলে আব্বু হয়তোবা সুস্থ হয়ে যাবে। বাট মানে ওখানে যাওয়ার পর ফার্স্টে নেওয়া হয়েছিল তাকে আলকোইম হসপিটালে, প্রাইভেট হসপিটালে নেওয়া হয়েছিল। তো ওখান থেকে আমি পৌঁছাতে দেখি ওখান থেকে বলছে মুগদা মেডিকেল নিয়ে যাওয়ার জন্য। তো আমরা ওখান থেকে মুগদা মেডিকেল যাই। মানে আমার সাথেই ছিল আব্বু, আমি শেষ পর্যায়ে নিয়ে গেছিলাম। তো মুগদা মেডিকেল যাওয়ার পর ওখানে নেওয়ার পরে ইসিজি করানোর পরে তারা ডিক্লেয়ার করে দিচ্ছে যে আব্বু আর নাই আর কি। আব্বুর নাম শহীদুল ইসলাম। তো আব্বুর নামের মতো আরেকজন ছিল, শহীদুল ইসলাম নামে আরেকজন ছিল। আমি ডক্টরকে বারবার বলতেছিলাম যে আসলে হয়তোবা আপনি অন্য শহীদুলের সাথে আমার আব্বুর নাম গোলায় ফেলতেছেন, আপনি একটু ভালো করে চেক করে দেখেন। তারপর আব্বুর কাছেই ডক্টর আমাকে নিয়ে গেল যে আমরা ওনার কথা বলতেছি যে উনি আর নাই। তো তখন আর কি মানে কিছু বলার ভাষা ছিল না, মানে সম্পূর্ণ আনএক্সপেক্টেড। প্রায় মোটামুটি 30-40 মিনিটের মতো একটা সময়, যার মধ্যে আর আব্বু নাই। 1 মাস মানে বিশ্বাসই করতে পারি না যে আব্বু নাই। ছোটবেলা থেকে যখন আব্বুকে বুঝি তখন আর কি এই বাসায় তো সব জায়গায় আব্বুর স্মৃতি জড়ায় আছে, এমন একটা ব্যাপার। বিচারের ক্ষেত্রে আমি ফ্যাসিবাদ যারা, তারা যেন কখনো মাথাটা দিয়ে উঠতে না পারে, এই জিনিসটা আসলে সরকার ইনশিওর করা দরকার। কারণ এইভাবে আসলে পরিবারের মুখ্য মানুষগুলো যদি চলে যায়, একটা পরিবারের পক্ষে এটা কত কষ্টকর ব্যাপার সেটা এখন আমি ফিল করতেছি। আওয়ামী জাহিলিয়াত সময়ে নির্বিচারে গুলিতে শত সহস্র বাবা মা হয়েছেন সন্তান হারা, স্ত্রী হয়েছেন বিধবা,
রক্ত সমুদ্রে পাওয়া নতুন বাংলাদেশে খুনিদের বিচার কত দ্রুত হবে এখন তা দেখার অপেক্ষায় সারা দুনিয়া। আমরা যখন রাস্তায় নামি, তো এই ধরনের একটা যৌক্তিক দাবিকে সরকার মানে স্টুডেন্টদেরকে কোণঠাসা করার জন্য বা নিপীড়নের যে একটা অংশ আমরা দেখেছি, পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে এবং সেখানে বিভিন্ন ভাবে আমাদের স্টুডেন্টদের উপরে নির্বিচারে তারা যে হামলাগুলো, সন্ত্রাসী কায়দায় যে হামলাগুলো চালিয়েছে, সেটার একজন আন্দোলনকারী হিসেবে এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়া আন্দোলনকারী হিসেবে আমি খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছি। আমাদের আন্দোলনটা আসলে খুব সুন্দরভাবে এগোচ্ছিল। আমরা আমাদের আন্দোলনের যেই প্রসিডিওর গুলো মেনটেন করে আগানো উচিত, স্মারকলিপি থেকে শুরু করে তাদেরকে জানানো, আমরা সেভাবেই আগাচ্ছিলাম। তৎকালীন ফ্যাসিস্টদের একটা বক্তব্য শুনলাম যে মুক্তিযোদ্ধার বাচ্চারা চাকরি পাবে নাকি রাজাকারের বাচ্চারা। দ্যাট মিন তারা আন্দোলনকারী স্টুডেন্টদেরকে তারা একদম এক কথায় উড়িয়ে দিল, রাজাকারের বাচ্চা। এইটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে রাজাকারের বাচ্চা শব্দটা একটা প্রকাণ্ড গালি এবং এর থেকে নিকৃষ্ট গালি হয় বলে আমার জানা নেই। দেশের এত গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে, সে একটা দেশের প্রধানমন্ত্রী, তার শব্দ চয়ন অবশ্যই মার্জিত হওয়া উচিত। সেই জায়গা থেকে যখন সে এই ধরনের একটা শব্দ উচ্চারণ করে, আমাদের মধ্যে সেই ক্ষোভটা আমরা ধরে রাখতে পারিনি। তো 5 তারিখের দিকে আমি যাত্রাবাড়ি এলাকায় ছিলাম। ওখান থেকে অবস্থাটা এমন ছিল, আমরা আসলে আমার ইচ্ছা ছিল আমি শাহবাগের দিকে আসবো, ঠিক মানে শাহবাগের এখানে আসবো, এখান থেকে ই করবো বা বঙ্গভবনের দিকে যাব। তো কিন্তু আমরা আসলে যাত্রাবাড়ি থেকে মুভ করতে পারছিলাম না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে তার যে কমেন্ট দিয়ে গেছে যে যতটুকু শক্তি প্রয়োগ করা যায়, এই পরিমাণে শক্তি প্রয়োগ করে যে গণহত্যা চালানোর নির্দেশ তার, এটা ছিল। এবং ওইখানে যাত্রাবাড়ি এলাকায় আমি যদি বলি, শুধু শত শত হাজার হাজার বলবো না, লাখ লাখ মানুষ সেদিন রাস্তায় নেমেছিল। তো পুলিশরা আসলে কোনোভাবে করতে না পেরে মানে এলোপাথারি গুলি দিচ্ছিল এবং তারা শুরুর দিকে আমরা শান্তিপূর্ণভাবে এগোচ্ছিলাম, তারা সেখানে গুলি ছুটছে। এমনও হয়েছে যে আমার সামনের ব্যক্তি স্পট ডেড বা সেখানে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই দিনের স্মৃতিচারণগুলো যদি বলতে চাই যে এত লাশ কখনো দেখিনি, এত লাশের কথা কখনো ওই যুদ্ধের ইতিহাস ছাড়া শুনিও নি। যে হ্যাঁ শুনেছি, এই রেজিমের মধ্যে শুনেছি শাপলা চত্বর বর্ণনা এইগুলোতে, কিন্তু চোখের সামনে প্রত্যক্ষ করিনি। মানে ভ্যানের উপরে লাশের উপরে লাশ, মানে বস্তার উপরে বস্তা রাখে না, ওরকমের লাশের উপরে লাশ রেখে নেওয়া হচ্ছে। এই জিনিসগুলো আসলে আমাদেরকে এখনো মানসিকভাবে প্রচুর পীড়া দিচ্ছে। আমরা এই ট্রমা থেকে বেরোতে পারছি না।